আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। চেলসি সম্পর্কে একটু আলোচনা করে চলুন, অনেকেই শুনতে চাচ্ছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে মারিসিও পোচেত্তিনো চেলসির দায়িত্বটা ছেড়ে দিয়েছেন এবং আরও একবার চেলসির জন্য বড় রকমের একটা প্রশ্ন, নতুন কোচ হিসেবে কে আসবেন। তার চেয়ে বড় কথা, নতুন কোচের অধীনে এই প্লেয়ারদের আরও একবার নতুন একটা সিস্টেমে মানিয়ে নিতে হবে। এই মুহূর্তে অনেকের নাম শোনা যাচ্ছে, যেমন চেলসির একটা সময় আইকনিক কোচ যিনি কিনা 2 টার্মে ভিন্ন ভিন্ন সময়ে চেলসিকে কোচিং করিয়েছেন, সেই হোসে মরিনোর নামটাও কিন্তু শোনা যাচ্ছে। দিন শেষে কে আসবেন সেটার জন্য অপেক্ষা করছি। তবে আমার কাছে মনে হয় নতুন কোচ নিয়ে আলোচনার আগে চেলসি আসলে রাইট একটা অ্যাপ্রোচ নিচ্ছে কিনা সেটা নিয়ে আলোচনার যথেষ্ট সুযোগ আছে। কোচ হিসেবে মারিসিও পোচেত্তিনো বড় রকমের কোনো সাফল্য আনতে পারেনি। 51টা ম্যাচে নেতৃত্ব দিয়ে মাত্র 26টা ম্যাচে জয়ের মুখ দেখেছেন। এই সিজনে চেলসি কোনো দিক থেকে কোনো ট্রফিতে ভালো কোনো কিছু করতে পারেনি। আরও একটা ট্রফিলেস সিজন এবং শেষ পর্যন্ত ইপিএল এর পয়েন্ট টেবিলে সম্ভবত 6 নম্বর স্থানে থেকে সিজনটা শেষ করা কোনো দিক থেকে চেলসির মতো একটা দল যারা কিনা গেলো ট্রান্সফারগুলোতে একের পর এক রেকর্ড গড়েছে এবং ট্রান্সফার মার্কেটের ইতিহাসে বিলিয়ন ডলার বা বিলিয়ন ইউরোর বেঞ্চমার্কটাও কিন্তু ভেঙে ফেলেছে কয়েকটা ট্রান্সফার মিলিয়ে। অর্থাৎ এক কথায় বলা চলে, যে পরিমাণ তারা আসলে ইনভেস্ট করেছে তার ধারে কাছে কোনো রেজাল্ট তারা কিন্তু পাচ্ছে না। কোচ হিসেবে মারিসিও পোচেত্তিনো তাহলে চেলসি থেকে দূরে সরে যেতেই পারেন, এটা নিয়ে খুব একটা বেশি আফসোসের সুযোগ নেই। তবে চেলসি যেভাবে একের পর এক কোচ পরিবর্তন করছে, কয়েকটা ইনফরমেশন জাস্ট একটু শেয়ার করি। টমাস টুখেল চেলসিকে সর্বশেষ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এনে দিয়েছিলেন, কোচ ছিলেন সে সময়। তিনি যখন সেপ্টেম্বরের 7 তারিখ 2022-এ দায়িত্বটা ছাড়লেন, তারপর গ্রাহাম পটার এসেছিলেন। তিনি মাত্র 206 দিনের মতো দায়িত্বে ছিলেন। তারপর মাঝখানে একজন কোচ অল্প কয়েকদিন ছিলেন, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড এসেছেন। তিনি মাত্র 2 মাস বা বলা চলে 3 মাসেরও কম সময়ে আসলে তৃতীয় হতে পেরেছেন। তারপরে মারিসিও পোচেত্তিনো তিনিও কিন্তু একটা বছর পূর্ণাঙ্গভাবে কমপ্লিট করতে পারলেন না। এই যে টমাস টুখেলের পরে সব মিলিয়ে তিনজন পূর্ণাঙ্গকালীন কোচ শেষ পর্যন্ত চেলসি বদল করতে বাধ্য হয়েছে 2 বছরেরও কম সময়ে। এই জিনিসটা এটা প্রমাণ করে যে চেলসি আসলে ফুটবলকে কেন্দ্র করে যে প্ল্যানটা করছে সেখানে এত দ্রুত রেজাল্ট চাচ্ছে যে কোনো একটা জায়গা থেকে তাদের বারবার করে রদবদল করতে হচ্ছে এবং এত বেশি রদবদলের একটা ইম্প্যাক্ট খেলার মধ্যে স্পষ্টত বোঝা যাচ্ছে। আমার কাছে মনে হয় এই মুহূর্তে মালিকানা যার কাছে আছে সেই টড বোহেলি সম্ভবত অনেক বেশি ইনভেস্ট করে একটা খুবই দ্রুত সাফল্য চাচ্ছিলেন। তবে লং টার্ম একটা প্ল্যান, লং টার্ম একটা ভিশন, এটা এই বোর্ডের নেই। চেলসির বর্তমান বোর্ড ভবিষ্যৎ পরিকল্পনার জায়গায় আসলে বারবার মার খাচ্ছে। যদি মার না খেত তাহলে এত দ্রুত কোচ কিন্তু বারবার পরিবর্তন করা লাগতো না। সো এখানে লং টার্ম প্রজেক্টের একটা ঘাটতি যেমন দেখছি, এর পাশাপাশি আরও একটা পয়েন্ট নিয়ে আলোচনা করা যায়, সেটা হচ্ছে ট্রান্সফার মার্কেটে তারা বিনিয়োগ করেছে, এটা যেমন সত্য, তেমনি এই বিনিয়োগটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েটলি যে হয়নি সেটাও কিন্তু সত্য। যেমন একের পর এক মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ, ময়েসেস কাইসাদো থেকে শুরু করে অন্যান্য পজিশনে অনেক প্লেয়ার তারা কিন্তু নিয়েছে, উইঙ্গারও নিয়েছে, ডিফেন্সও কিছু না কিছু রিএনফোর্সমেন্ট এনেছে। তবে নাম্বার 9-এর ক্ষেত্রে চেলসি সত্যিকার অর্থে এমন কোনো ভালো সিদ্ধান্ত নিতে পারেনি, যার ফলে বড় বড় ম্যাচে দেখেছি একের পর এক সুযোগ কিন্তু নাম্বার 9-রা মিস করছেন। এটা বড় একটা ইস্যু চেলসির জন্য পুরো সিজন জুড়েই ছিল এবং অবস্থাটা আরও বেশি করে খারাপ হতো যদি ম্যানচেস্টার সিটি থেকে কোল পালমার এসে চেলসিতে এত সুন্দরভাবে মানিয়ে নিতে না পারতেন। তিনি কিন্তু এবার অর্থাৎ এই সিজনটাতে চেলসির সর্বোচ্চ গোল স্কোরার, সর্বোচ্চ 25টা গোল করেছেন সব রকমের কম্পিটিশন মিলিয়ে। একই সঙ্গে সর্বোচ্চ অ্যাসিস্ট মেকারও তিনি কিন্তু 15টা অ্যাসিস্ট করেছেন। তার 40টা গোল প্লাস অ্যাসিস্টের যদি অর্ধেকও আসতো, অর্থাৎ কোল পালমার যদি পুরো সিজন জুড়ে 20-25টা গোল প্লাস অ্যাসিস্ট করতেন, তারপরও পালমারের প্রথম সিজনের পারফরমেন্স অনুযায়ী সেটাকে যথেষ্ট ভালো বলা যেত। তবে পালমার সে জায়গা থেকে 40টা গোল এবং অ্যাসিস্ট করেছেন। এই কারণে চেলসি হয়তোবা ওই ইপিএল পয়েন্ট টেবিলে 6 নাম্বার কিংবা এই মোটামুটি টাইপের একটা অবস্থান বজায় রেখেছে, না হলে চেলসির অবস্থা এর চেয়ে খারাপ হতে পারত। সেকেন্ড যে হাইয়েস্ট গোল স্কোরার সেই নিকোলাস জ্যাকসন 17টার মতো গোল করেছেন। তবে যারা রেগুলার চেলসির খেলা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে 17টা গোল করতে এই প্লেয়ারটা আসলে কতগুলো চান্সেস মিস করেছেন, যতগুলো গোল করেছেন তার চেয়ে অনেক বেশি চান্সেস তিনি মিস করেছেন। ডিফেন্সও চেলসির অবস্থাটা আহামরি ভালো ছিল না। যেমন ইপিএলে 38টা ম্যাচে তারা প্রতিপক্ষকে যখন 77টা গোল দিয়েছে, তার সঙ্গে 63টার মতো গোল কিন্তু তারা খেয়েছে, অর্থাৎ কনসিডও করেছে। এই জায়গা থেকেও চেলসি ওভারঅল একটা টিম হিসেবে বেটার ডিফেন্সিভ ডিসপ্লে দেওয়া উচিত ছিল, দিতে পারেনি। এনজো ফার্নান্দেজ, ময়েসেস কাইসাদোর মতো প্লেয়াররা সিজনের পরের অংশে এসে মানিয়ে নিয়েছেন, তবে শুরুর দিকে সেভাবে মানাতে পারেননি, কিংবা মানিয়ে নিলেও পরবর্তী সময়ে একেবারে আমরা বেস্ট লেভেলের পারফরমেন্সটা দেখিনি। আর এই সময়ে নতুন কোচ হিসেবে যিনি আসবেন তার যেমন সময় দরকার, একই সঙ্গে এই স্কোয়াডটাকে আরও বেটার আউটকামের জন্য নতুন করে ঢেলে সাজাতে হবে। ফাইনাল থার্ডে নতুন প্লেয়ার লাগবে। এত কিছুর পরও চেলসির কিন্তু অনেক কাজ করা বাকি যদি তারা সত্যিকার অর্থে ইংলিশ ফুটবলে একটা কামব্যাক করতে চায়। ধন্যবাদ সবাইকে।